আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অনুসন্ধানী পাঠ নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে অধ্যায় 16 নিয়ে পড়ব। তো চলো আজকে আমাদের পর্বে নতুন অধ্যায় সম্পর্কে জেনে নিই। অধ্যায় 16 হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ এই অধ্যায়তে আমরা কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই, সেই সম্পদগুলো সম্পর্কে জানব। তো প্রথমে দেখে নিই যে কোন বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। প্রথমত এই অধ্যায়ে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি ধরনের রয়েছে সেই সম্পর্কে আলাপ করা হয়েছে। তারপরে দেখো বাংলাদেশের খনিজ সম্পর্কে বলা হয়েছে। তো খনিজ সম্পদ বলতে আসলে আমাদের মাটির ভেতর থেকে আমরা যে সম্পদগুলো পেয়ে থাকি, যে খনিগুলো পেয়ে থাকি, অর্থাৎ যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম পেয়ে থাকি, এগুলোকে বলা হচ্ছে খনিজ সম্পদ। এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আকরিক খনিজ সম্পদ বলতে বোঝানো হচ্ছে এই যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলো কখনো একটা পদার্থ আকারে থাকে না। এগুলো হচ্ছে অনেকগুলো ধাতু বা অনেকগুলো খনি মিলে মিশ্রণ অবস্থায় থাকে। তখন এগুলোকে বলা হচ্ছে আকরিক খনিজ সম্পদ। তার মানে আমরা আকরিক খনিজ সম্পদ সম্পর্কে জানবো। তারপরে জ্বালানি খনিজ সম্পদ সম্পর্কে জানবো। জ্বালানি বলতে বোঝানো হচ্ছে যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, যেমন হচ্ছে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে জ্বালানি খনিজ সম্পদ। এখন এই প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে কিভাবে পরিবেশের উপর প্রভাব পড়ছে, সেটা ভালো প্রভাব নাকি খারাপ প্রভাব, সেটা সম্পর্কে জানতে পারবো। এরপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে কি মেনে চলতে হবে, সেটা জানবো। এরপরে দেখো নবায়নযোগ্যতা সম্পর্কে যাব। নবায়নযোগ্যতা বলতে বোঝানো হচ্ছে যে তোমরা কিন্তু আগের অধ্যায়ে নবায়নযোগ্য সম্পদ সম্পর্কে পড়েছো। তো নবায়নযোগ্যতা বলতে বোঝানো হয় যেটাকে আমরা বারবার ব্যবহার করতে পারছি, যে সম্পদটা হচ্ছে কি পুনরায় ব্যবহারের উপযোগী হবে এবং এখান থেকে আমরা বারবার আমাদের শক্তিগুলো পাবো, সেগুলোই কিন্তু নবায়নযোগ্য সম্পদ। তো সেই নবায়নযোগ্যতা কীরকম তৈরি করা যায়, কিভাবে তৈরি করা যায়, সেটা সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে সম্পদের প্রাপ্যতা সীমাবদ্ধতা সম্পর্কে জানবো। সম্পদের প্রাপ্যতা সীমাবদ্ধতা বলতে সম্পদটা যে আমরা পাচ্ছি, এই পাওয়ার ক্ষেত্রে আমাদের কি বাধার সম্মুখীন হতে হচ্ছে, কি সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি, সেগুলোই হলো সম্পদের প্রাপ্যতার সীমাবদ্ধতা। তো চলো আজকে আমরা এই অধ্যায়ের প্রথম অংশটুকু দেখে নিই, যে আমরা এই অধ্যায়ে জানবো যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি এবং এর কি ধরন রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ছোট ঘনবসতিপূর্ণ দেশ। তাহলে বাংলাদেশ আমরা সকলেই জানি এশিয়ায় অবস্থিত, কিন্তু এশিয়ার মধ্যে যে দক্ষিণ সাইডটা, এই জন্য এটাকে বলা হয় দক্ষিণ এশিয়া। তো এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অবস্থিত এবং এটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে কিন্তু মানুষ অনেক বেশি বাস করে। দেখবে যে এটার আয়তনের তুলনায়, মানে বাংলাদেশের যে আয়তন, সেই আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণটা কিন্তু এখন বেশি। এখানে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, বদ্বীপ ব্যবস্থা এবং বঙ্গোপসাগরের সাথে এর ভৌগোলিক অবস্থান এই দেশের উর্বর জমি, নদী, বন এবং খনিজ সহ প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতার অন্যতম কারণ। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদে পরিমাণটা এত বেশি কেন? কারণ হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, বদ্বীপ ব্যবস্থা। গঙ্গা ব্রহ্মপুত্র হচ্ছে গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদীকে নির্দেশ দিচ্ছে। আমরা সকলেই জানি গঙ্গা নদী ভারত থেকে এসেছে এবং সেই গঙ্গা নদী কিন্তু পদ্মা নদীতে কনভার্ট হয়েছে আমাদের দেশে এসে। তো বদ্বীপ অবস্থা বলতে এই যে আমাদের দেশটা, এটা কিন্তু বদ্বীপ বলা হয়, বৃহত্তম বদ্বীপ। তো বদ্বীপ অবস্থা বলতে এটা মানে আকৃতিটা হচ্ছে বয়ের মতো, এই কারণে এটাকে বদ্বীপ বলা হচ্ছে। এবং বঙ্গোপসাগরের সাথে আমাদের দেশের দক্ষিণ দিকে, আমরা জানি আমাদের দেশের দক্ষিণ দিকে যে বঙ্গোপসাগর রয়েছে, এদের যে ভৌগোলিক অবস্থান, দেশের যে ভৌগোলিক অবস্থান, সেটা হচ্ছে দেশের উর্বর জমি, তারপর নদী, বন এবং খনিজ সহ যে প্রাকৃতিক সম্পদ আমরা পাচ্ছি, এগুলো পাওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে আমাদের এই দেশের অবস্থানটা। দেশটি তার উর্বর কৃষি জমির জন্য পরিচিত, যা এর অধিকাংশ জনসংখ্যার জীবিকা নির্বাহের প্রাথমিক উৎস। আমাদের দেশ কিন্তু একটি উর্বর দেশ। উর্বর বলতে এর মাটি উর্বর, এর হচ্ছে নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো এই যে এই উর্বরতার জন্য হচ্ছে কৃষি কাজে খুব বড় ভূমিকা পালন করে। কিভাবে? এই যে জমিটা উর্বর, সেই জমিতে কিন্তু অনেক ফসল উৎপাদন হয় এবং এই ফসলগুলো কিন্তু জনসংখ্যার জীবিকা নির্বাহের জন্য খুবই প্রয়োজন। তো বাংলাদেশে
বাংলাদেশ তার মানে বাংলাদেশ একটি উর্বর দেশ, বাংলাদেশ একটি বদ্বীপ দেশ, এমনকি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তার মানে বুঝতে পারছো আমাদের বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং তেলের মতো খনিজ সম্পদেও সমৃদ্ধ। তাহলে বাংলাদেশে কোন কোন খনিজ সম্পদ অনেক বেশি পরিমাণে আছে? প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং তেলের মতো যে খনিজ সম্পদগুলো আছে যেগুলো প্রয়োজন সেগুলোও কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। দেশের উপকূলীয় অঞ্চলগুলো মাছ, চিংড়ি, কাঁকড়া সহ বিভিন্ন সামুদ্রিক সম্পদের আবাসস্থল, যা দেশের মৎস্য শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ দেশের টেকসই উন্নয়ন অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। দেশের যে উপকূলীয় অঞ্চল রয়েছে, উপকূলীয় অঞ্চল হচ্ছে আমাদের সমুদ্রের দিকের যে অঞ্চলগুলো, মানে সমুদ্রের কাছাকাছি যে অঞ্চলগুলো সেগুলো হচ্ছে উপকূলীয় অঞ্চল। তো এই উপকূলীয় অঞ্চলে কোন ধরনের সামুদ্রিক সম্পদ পাওয়া যাচ্ছে? বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের কাঁকড়া, বিভিন্ন ধরনের চিংড়ি, এগুলো কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। তো এগুলো কিন্তু আমাদের এই উপকূলীয় অঞ্চলে যে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং এই মাছ, চিংড়ি, কাঁকড়া যাই বলি না কেন, এই উপকূলীয় অঞ্চল বা সমুদ্র এটা কিন্তু এদের খুব ভালো একটা আবাসস্থল। এই জন্য এরা কিন্তু আমাদের দেশের যে মৎস্য শিল্পে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই মাছ, চিংড়ি, কাঁকড়া বিক্রি করে কিন্তু অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এখন আমরা জানবো হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে ছোট একটা ধারণা নিব। প্রাকৃতিক সম্পদ হলো সেই সকল উপাদান বা পদার্থ বা প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এবং যার একটি অর্থনৈতিক মূল্য আছে। তার মানে প্রাকৃতিক সম্পদ কোন ধরনের উপাদান? এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যে কোনো পদার্থ বা উপাদান এবং এদের একটা অর্থনৈতিক মূল্য আছে, অর্থাৎ এদের মাধ্যমে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো। বায়ু, পানি, মাটি, খনিজ, বন, বন্যপ্রাণী এবং জীবাশ্ম জ্বালানি, এগুলো হলো কিছু প্রাকৃতিক সম্পদের উদাহরণ। প্রাকৃতিক সম্পদগুলো কোনগুলোকে আমরা বলবো? বায়ুকে বলবো, পানিকে বলবো, মাটি বলবো, খনিজ বলবো যেটা আমরা মাটির নিচ থেকে পেয়ে থাকি, বন বলবো, বনে থাকা বন্য প্রাণীকে বলবো এবং জীবাশ্ম জ্বালানিকে বলবো। জীবাশ্ম জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, এগুলোকে আমরা বলবো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো নবায়নযোগ্য কিংবা অনবায়নযোগ্য দুই হতে পারে। তার মানে আমরা কিন্তু এই সম্পদ যে নামগুলো দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে যে দেখো জীবাশ্ম জ্বালানি কিন্তু অনবায়নযোগ্য, তাই না? আর হচ্ছে কি যে খনিজটা দেখো অনবায়নযোগ্য, কিন্তু বায়ু, পানি, মাটি, বন, বন্যপ্রাণী এগুলো কিন্তু নবায়নযোগ্য হবে। দেখো দুই হতে পারে, কারণ তোমাদের উদাহরণ দেখে বলে দিলাম এই সবগুলো কিন্তু আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকছি। প্রাকৃতিক সম্পদ পৃথিবীতে জীবনকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খাদ্য উৎপাদন, শক্তি উৎপাদন এবং শিল্প উৎপাদনের মতো মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য এটি খুবই প্রয়োজনীয়। তাহলে এই প্রাকৃতিক সম্পদগুলো পৃথিবীতে জীবনকে টিকিয়ে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এগুলো থেকে কিন্তু আমরা খাদ্য উৎপাদন করতে পারছি, শক্তি উৎপাদন করতে পারছি, শিল্প উৎপাদন করতে পারছি। এরকম বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ কিন্তু আমরা এই নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদগুলো থেকে পাচ্ছি। পৃথিবীর বিভিন্ন স্থানে নানান ধরনের প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, তবে তা সর্বত্র সমানভাবে নেই। কোথাও সম্পদ বেশি পাওয়া যায়, আবার কোথাও কম পাওয়া যায়। যেসব অঞ্চলে বা দেশের সম্পদ কম রয়েছে সেখানে সম্পদ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশেও বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে, তবে তার অনেকগুলোর পরিমাণ দেশের প্রয়োজনীয় তুলনায় অনেক কম, কাজে এগুলো আমাদের হিসাব করে ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রাকৃতিক সম্পদগুলো এগুলো কিন্তু আমাদের পৃথিবীতে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু পৃথিবীর সকল জায়গায় সমানভাবে এই প্রাকৃতিক সম্পদগুলো খুঁজে পাওয়া যায় না। কোনো কোনো দেশে এই প্রাকৃতিক সম্পদগুলো খুবই বেশি, আবার কোনো কোনো দেশে প্রাকৃতিক সম্পদগুলো খুবই কম। তো আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি তাহলে আমাদের দেশে হচ্ছে কি প্রাকৃতিক সম্পদের পরিমাণটা দেশের চাহিদার তুলনায় খুবই কম, কিন্তু অনেক দেশ আছে যেগুলোতে হচ্ছে চাহিদার তুলনায় অনেক বেশি। যেমন হচ্ছে আমরা দুবাইয়ের কথা চিন্তা করতে পারি, তাদের হচ্ছে তেলের খনি রয়েছে এবং তারা কি করছে, যেহেতু তাদের চাহিদার চেয়ে এই তেল মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদটার পরিমাণ অনেক বেশি, তারা কিন্তু কি করছে এই তেলটাকে বিক্রি করে অনেক কোটিপতি হয়ে যাচ্ছে। তার মানে যে সকল এলাকায় চাহিদার তুলনায় তোমার হচ্ছে প্রাকৃতিক সম্পদ বেশি রয়েছে তারা কিন্তু বিভিন্ন দেশকে সেই প্রাকৃতিক সম্পদগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। তো আমাদের অঞ্চলে যেহেতু আমাদের দেশে যেহেতু প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয় তুলনায় কম, আমাদের কি করা উচিত? অবশ্যই এই সম্পদগুলোকে সংরক্ষণ করতে হবে, কারণ যদি আমরা সংরক্ষণ না করি দেখা যাবে এই সম্পদগুলো একটা সময় শেষ হয়ে যাবে, তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদগুলো থেকে যে খাদ্য তৈরি হতো, যে শক্তি তৈরি হতো সেগুলো তারা পাবে না। বাংলাদেশে যে সকল প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায়?
কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, ভূমি, পানি প্রভৃতি। তাহলে আমরা যে সকল প্রাকৃতিক সম্পদ পাচ্ছি সেগুলো কিন্তু কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে কৃষিজ সম্পদ, মানে হচ্ছে যেটা আসলে আমাদের কৃষি ক্ষেত্র থেকে বা কৃষি কাজ করে আমরা যে ধরনের সম্পদগুলো পেয়ে থাকি সেগুলো। বনজ সম্পদ মানে হচ্ছে বন থেকে আমরা যে ধরনের সম্পদগুলো পেয়ে থাকি। মৎস্য সম্পদ, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আসলে আমাদের দেশের পুরো মাছের কথা বলা হচ্ছে, মাছের প্রজাতির কথা বলা হচ্ছে যে তাদের থেকে আমরা কী ধরনের সম্পদ পাই। তারপরে দেখো খনিজ সম্পদ, যেটা আমরা খনি থেকে পাই, মানে মাটির নিচ থেকে পাবো। এরপরে ভূমি, পানি প্রভৃতি রয়েছে। কৃষিজ সম্পদ খাদ্য উৎপাদনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। কৃষিজ সম্পদের মধ্যে আসলে কারা রয়েছে? কৃষি ক্ষেত্রে বা কৃষি কাজে আমরা কোন সম্পদগুলোকে বলছি? কৃষিকাজ বলতে আসলে যে আমরা যে দৈনন্দিন জীবনে যে খাবারগুলো খাচ্ছি, যেমন হচ্ছে গিয়ে চাল বলো, তারপর ভাত, নুডলস বা যে কোনো ধরনের খাবার বলো, যে শস্য জাতীয় যে খাবারগুলো রয়েছে, ডাল, তো এই বিভিন্ন ধরনের শস্য জাতীয় খাবারকে আসলে কৃষিজ সম্পদ বলা হচ্ছে। যেমন ধান, গম, ভুট্টা, এই যে ডাল বললাম, তারপরে মনে করো আম, জাম, কাঁঠাল, মানে বিভিন্ন ফলের গাছ, তার মানে বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন শস্যের গাছ, এগুলো মূলত আমরা হচ্ছে কৃষিজ সম্পদ বলছি। এবং এখান থেকে আমরা যেমন খাদ্য পাচ্ছি, ঠিক একইভাবে এখান থেকে উৎপাদিত যে খাদ্য সেগুলো কিন্তু বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে মৎস্য সম্পদ, দেশের মানুষের আমিষের চাহিদার বড় একটি অংশ পূরণ করে। মৎস্য সম্পদ বলতে পুরো মাছদের কথা বলা হচ্ছে, তার মানে মাছ থেকে আমরা কি পাই? আমিষ জাতীয় পুষ্টি উপাদান পাই। তাহলে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করছে কি? মাছ। এই মৎস্য সম্পদ কিন্তু শুধু দেশের মানুষের চাহিদা না, এর দেশের বাইরেও কিন্তু চাহিদা পূরণ করছে। খনিজ সম্পদ থেকে আমরা জ্বালানি এবং কারখানায় বিভিন্ন বস্তু উৎপাদনের জন্য কাঁচামাল পেয়ে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি খনিজ সম্পদগুলোকে আমরা হচ্ছে কি জ্বালানি হিসেবে ব্যবহার করব, কখনো হচ্ছে কলকারখানায় বিভিন্ন বস্তু উৎপাদনের জন্য আমাদের এই কাঁচামালগুলো, এই খনিজ সম্পদ থেকে পাওয়া কাঁচামালগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা বিভিন্ন সম্পদ সম্পর্কে জানলাম। এখন এই অধ্যায়ে আমাদের তিনটা সম্পদ সম্পর্কে পড়তে হবে। একটা হচ্ছে খনিজ সম্পদ, একটি বনজ সম্পদ এবং আরেকটি হচ্ছে পানি সম্পদ। তাহলে এই অধ্যায়ে আমরা প্রাকৃতিক সম্পদের মধ্যে তিনটা সম্পদ সম্পর্কে পরবর্তী পর্বগুলোতে জানবো। তো আজকের পর্বে আমরা প্রাকৃতিক সম্পদ কি, প্রাকৃতিক সম্পদ কয় ধরনের হয় সেগুলো জানলাম। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আগামী পর্বের জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।